আজকের এই ভিডিওতে মেনলি দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক, এই যে মার্কেটে আজকে যে সুপার একটা বাম্পার তেজি হলো সেটা কি সাস্টেনেবল, এবং তাহলে কি কি স্টকে আমি নজর রাখছি, দুটো তিনটে স্টকের নিয়ে আলোচনা করব জাস্ট ফর রেফারেন্স পারপাস। এবং তার সাথে সাথে অপশন ট্রেডিং নিয়ে একটু কথা বলবো। অপশন ট্রেডিং এর একটা অন্ধকার দিক আমাদেরকে সবসময় বোঝানো হয়, সেই দিকটা আসলে কি এবং সেটা সত্যি কিনা তা নিয়ে বলবো। চলুন শুরু করি। ভিডিওকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আনলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। চলুন শুরু করি। প্রথমে আগে অপশন নিয়ে একটু বলে নিই, জাস্ট 2-3 মিনিট নেব আপনাদের। দেখুন, অপশন ট্রেডিংয়ের ব্যাপারটা হচ্ছে, অপশন ট্রেডিংকে আমরা খুব খারাপ চোখে অনেকেই দেখি, এবং ঠিকই আছে যে সেবির যে রিপোর্টও এসেছে তা অনুযায়ী আপনি জানেন মানে গত বছরে এসেছিল, বলা হয়েছিল যে অনলি 5% ট্রেডাররা প্রফিটেবল বা প্রফিট করে, 95% লোকজন কিন্তু লস মেকিং। ঠিক, আমিও তাতে একমত। কিন্তু আপনি একটা জিনিস কি ভেবে দেখেছেন, যে কোনো ভালো প্রফেশনে যেখানে রিস্ক রিওয়ার্ড রেশিও খুব বেশি, সেরকম যে কোনো প্রফেশনে সাকসেস রেশিওটা কত? কয়েকটা উদাহরণ দিই। ধরুন, আইআইটি জয়েন্ট এন্ট্রান্সের যারা প্রিপারেশন নেয়, যত স্টুডেন্ট পরীক্ষায় বসে বা প্রিপারেশন নেয়, তার তুলনায় মনে হয় আইআইটি জয়েন্ট যারা পাশ করে, ভালো কলেজে চান্স পায় আইআইটিতে, তাদের সংখ্যা তো 2% বা 5%-এর মতো। যতজন লোক ক্রিকেটের প্র্যাকটিস করেন, তার মধ্যে ইন্ডিয়া লেভেলে খেলে বা আইপিএল লেভেলে খেলে, তার সংখ্যা তো 1% নয়, 1%-এর থেকেও হয়তো কম। যতজন লোক ফুটবল আমরা প্র্যাকটিস করি, আর কতজন লোক আমরা ইন্ডিয়ার হয়ে তার মধ্যে খেলে, বা ইভেন ক্লাব, ভালো ক্লাব লেভেলে কজন হয়ে খেলে, টোটাল যতজন প্র্যাকটিস করে তার 1% বা 5%-এর মধ্যেই। যতজন লোক আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেয়, তার মধ্যে কতজন ডাক্তারিতে চান্স পায়, সরকারি ডাক্তারি কলেজে, দেখবেন ওই 1% 5%। কতজন লোক আইএএস আইপিএস পরীক্ষা দেয়, যতজন পরীক্ষা দেয় বা প্রিপারেশন নেয়, তার মধ্যে আইএএস আইপিএসে কতজন চান্স পায় বা কতজন সিলেক্টেড হয়, 1% বা 5%-এর মতোই। তাহলে এই সব জিনিসগুলো জুয়া। আইএএস আইপিএস পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স, আইআইটি জয়েন্ট এন্ট্রান্স, সব জুয়া তাহলে আমরা ধরে নেব। তাই তো বলা হচ্ছে, যে কোনো ভালো প্রফেশনে যেখানে আপনি রিস্ক টু রিওয়ার্ড ভালো, যেখানে মানুষ সম্মানের চোখে আপনাকে দেখছে এবং যেখান থেকে আপনি অন অ্যান অ্যাভারেজের থেকে বেশি একটু থাকবেন, সেইখানে সেই সব প্রফেশন বলুন, সেই সব জিনিসের সাকসেস রেট অনলি 2-5%, 2-5%-এর মধ্যেই। আপনি যে কোনো একটা জিনিসের অমত হলে আপনি নিচে কমেন্ট করে জানাবেন তো, যে না সঞ্জয়, এই জিনিসটার সাকসেস রেট তো অনেক বেশি। যে জিনিসের সাকসেস রেট 50% বা 60% না, সেই জিনিসটাকে আপনি মানে ওই নর্মাল হিসাবেই লোকে দেখবে, সেগুলো অ্যাবাভ অ্যাভারেজ একটাও প্রফেশন নয়। এইটাই মানে সেবি যদি আজকে এই রিপোর্টটা বার করতো যে আইআইটিতে কতজন পাশ করে, তারও রিপোর্টে দেখাতো 5%-ই মাত্র প্রফিটেবল বা 5%-ই মাত্র সাকসেসফুল। তাহলে তার পিছনে পড়াশোনা করতে যে কত লোক কোটাতে গিয়ে পড়াশোনা করে, কোচিং করে, তাতে একটা পয়সার খরচ হয়, তাহলে সবাই তো জুয়া খেলে লস করে। আইআইটিতেও তাহলে জুয়া খেলে লস করার সমসাময়িক, তাই কি? তাই তো নয় একদম। এইখানে বুঝতে হবে যে জিনিসটাকে আমি কিভাবে নিচ্ছি। আমি যদি চলন্ত ট্রেনের সামনে রেল লাইনে গিয়ে দাঁড়িয়ে থেকে সেলফি তুলি, ট্রেন যদি আমাকে ধাক্কা দেয়, দোষটা কি ট্রেনের হবে না আমার হবে? অবশ্যই আমার। আমি অপশনটাকে কিভাবে নিচ্ছি, আমি কি শিখে জেনে বুঝে আসছি, তার রিস্ক টিস্ক জেনে কি আসছি? সেটা যদি না করে এটাকে গেট রিচ কুইক ওরকমভাবে ইউজ করতে থাকি, তাহলে তো ব্যাপারটা হবেই। আর যে কোনো, আবার আমি বলছি, যে কোনো প্রফেশনেই সাকসেস রেট 5%। তাই জন্যই আপনি আপনার পাড়াতে 10 জন আইআইটিয়ানকে পাবেন না, বা আপনার পাড়াতে 10 জন আইএএস আইপিএসকে পাবেন না, তাই না? কেন পাই না? তারা রেয়ার হয়, কিন্তু তারা জুয়া নিশ্চয়ই খেলছে না, তাই না? তারা তার জন্য পরিশ্রম করছে। আইএএস আইপিএস কারা হয়? যারা ওই প্রিপারেশনের জন্য, ইউপিএসসির জন্য 2-3 বছর অক্লান্ত পরিশ্রম করে, তারপর তারা ওইটা চান্স পায়। কেউ কি বলবে আমি 1 মাসের প্রিপারেশন নিয়ে আমি আইএএস আইপিএস হয়ে গেছি, 1 মাসের প্রিপারেশন নিয়ে আমি আইআইটি জয়েন্ট ক্র্যাক করে ফেলেছি? কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু অপশনের ক্ষেত্রে আমার কাছে 1 লাখ টাকা এলো,
ব্যাস আমি আজ থেকেই অপশানের এক্সপার্ট নিজেকে মনে করে অপশানে চলে গেলাম, এই ব্যাপারটা থাকে। তার জন্যই কিন্তু আমাদের ওই সুইসাইডাল রেজাল্টটা হয়। তা করেও 5% সাকসেস রেট, ভাবুন। তাহলে যদি আমি প্রিপারেশন করে আসি, এই করে আসি, তাহলে সাকসেস রেটটা আইএএস আইপিএস বা ওই আইআইটি জয়েন্টের থেকে অনেক বেশি হবে যদি প্রিপারেশন নিয়ে আমরা আসি, তাই না? এখানে তো অর্ধেক, কেননা প্রথাগত তো কোনো শিক্ষাই নেই স্টক মার্কেট রিলেটেড, শুধু অপশন ছেড়ে দিন না, স্টক রিলেটেড কোনো প্রথাগত শিক্ষা আমাদের 11-12 আমাদের এইসব জায়গায় করা হয় না, স্কুল কলেজ লেভেলেও শেখানো হয় না। তাহলে যেখানে প্রথাগত শিক্ষা নেই সেখানে তাতেও 5% যদি সাকসেস রেট থাকে সেবির রিপোর্ট অনুযায়ী, তাহলে যদি প্রথাগত শিক্ষা যদি করা হতো তাহলে সাকসেস রেটটা আরও কত ভালো হতো। তাহলে সেটাই আমি বলতে চাইছি, এই যে অন্ধকার দিক আপনাদেরকে যা বা আমাদেরকে যে বোঝানো হয় এখান থেকে দূরে থাকো, তাহলে সেম যে ক্রিকেট খেলো না, ফুটবল খেলো না, বা ওই আইআইটি জয়েন্টের প্রিপারেশন নিও না, আইএএস আইপিএস এর প্রিপারেশন নিও না, সেম জিনিস। কেন আপনি যদি একটা রিওয়ার্ডিং ক্যারিয়ার চান তার জন্য পরিশ্রমও করতে হবে, তার সাকসেস রেট অলওয়েজ 2-5% সবসময় থাকবে। সেটা যদি না হয় তাহলে মুড়ি মুড়কির মতো সবাই তো হয়ে যেত। আচ্ছা, আরেকটা কথা বলি, এই অপশানের যে জোয়ার এসেছে আপনি নিজেরাও মানবেন, এই 2-3-4 বছরের একটা ব্যাপারে অপশানের খুব জোয়ার এসেছে, পোস্ট কোভিড বলতে পারেন, তাই তো? প্রি কোভিড বা আজ থেকে 7-8 বছর পিছনে চলে যান, 7-8 বছর পিছনে চলে যান, তখন তো অপশানের এত মাতামাতি ছিল না, আপনারাও জানেন। তাহলে তখন শেয়ার মার্কেটকে খুব ভালো বলা হতো না কেন? শেয়ার মার্কেট করে, পাত্রপাত্রীর অ্যাডভার্টাইজে শেয়ার মার্কেট আমার ছেলে করে বলে কি কোনো পাত্রীর বাবা পাত্র মানে বিয়ে দেবে? 8 বছর আগে দিত? মানে 8 বছর 9 বছর আগে শেয়ার মার্কেট খুব ভালো ছিল, এখন ইদানিং অপশন হচ্ছে বলে শেয়ার মার্কেট বাজে হয়ে গেছে তা তো নয়। তার মানে কি? তার মানে ইকুইটিতেও লোকে লস করতো। আমি এখানে ইকুইটি ভার্সেস অপশন করতে আসিনি, আমি সেই ডিবেটে পড়তে চাইনি, আমি শুধু বলতে চাইছি 8 বছর আগে তো এত অপশনের মাতামাতি ছিল না। তাহলে 8 বছর আগে কি শেয়ার মার্কেট খুব ভালো ছিল? 8 বছর আগে শেয়ার মার্কেট থেকে সবাই বড়লোক হয়ে গেছে? সবাই যদি বড়লোক হতো 8 বছর আগে, তাহলে তো অফিস কাচারি মানে মানে চাকরি বাকরি ব্যবসা এসব ছেড়ে মানুষ শেয়ার মার্কেটই করতো। যদি সেখানে অপশন না থেকে সাকসেস রেট যদি 50% 60% থাকতো, সবাই তো অপশনই করতো। আমি 8 বছর আগের কথা বলছি, মানে অপশন না, সবাই তো শেয়ার মার্কেটই করতো ইকুইটিতে 8 বছর আগে। তা তো নয়। তার মানে কি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে একটা জায়গায়, যে আবার বলছি ইকুইটিটাও কিন্তু ইকুয়ালি রিস্কি। তাই জন্যই না হলে 8 বছর আগেও শেয়ার মার্কেট খুব লুক্রেটিভ থাকতো, সবাই শেয়ার মার্কেটেই আসতো, শেয়ার মার্কেটটাকেই জীবিকা হিসাবে দেখা হতো। তা তো হয়নি। তার মানে ইকুইটিতেও প্রবলেম আছে। বরং অপশানে সেল করার সময় বা স্ট্র্যাটেজি নিয়ে যখন আপনি কাজ করবেন, নেওয়ার আগেই আপনি জানেন, স্ট্র্যাটেজিটা এক্সিকিউট করার আগেই আপনাকে বলে দেবে যে এই স্ট্র্যাটেজিতে কতটা ম্যাক্সিমাম লস হতে পারে। ভেবে দেখুন তো, আপনি ম্যাক্সিমাম লসটা দেখে ট্রেড নেওয়ার ডিসিশন নিচ্ছেন। পৃথিবী উল্টে গেলেও, মানে যদি একটা অ্যাটম বোমও পড়ে, তাহলেও ওই ম্যাক্সিমাম লসের বেশি আর লস আপনার হবে না। কতটা ডিফাইন্ড জিনিস, জিনিসটাকে যদি আমরা ইউজ করতে পারি ভালো করে, তাহলে এর থেকে ভালো জিনিস নেই। আমি আবার তর্কে যাচ্ছি না যে ইকুইটি, হ্যাঁ ইকুইটিও ভালো, কিন্তু ওই একটাই প্রশ্ন থাকলো, তাহলে 8 বছর আগে 9 বছর আগে শেয়ার মার্কেট এত ভালো ছিল না কেন? একই ব্যাপার, তখনও তো খারাপই বলা হতো শেয়ার মার্কেটকে। আজকে অপশানের উপর যে দোষ একা দেওয়া হচ্ছে, অপশান দোষ নয়, ওই বললাম না ট্রেনের দোষ নেই, ট্রেনের দোষ নেই, ট্রেন লাইনে যদি দাঁড়িয়ে আমি সেলফি তুলি তাহলে আমার দোষ, দোষটা আমার, আমি অপশনটাকে কিভাবে নিচ্ছি। ঠিক আছে? আবার অনেকে হয়তো লিখবেন না অপশন করে ঘটিবাটি চলে যাচ্ছে, ঘটিবাটি মানে সবাই সর্বশান্ত হয়ে যাবেন, সর্বশান্ত ওই যে তাহলে সেম আইআইটি জয়েন্ট এন্ট্রান্স করতে গিয়েও সর্বশান্ত হয়ে যাবেন। কেন কোটা ফোটা এসব জায়গায় যদি আজকে এখনকার দিনে ট্রেনিং নিতে যান প্রচুর খরচা, সেটা খরচা করেও তো পাসিং রেট তো 5%। ক্রিকেট খেলতেও অনেক খরচা এখন, গিয়ার্স ফিয়ার্সের যা দাম, কিন্তু ইন্ডিয়া লেভেলে তো 1% লোকই খেলতে পারে, বা আইপিএল লেভেলে, মানে যারা সুপার সাকসেসফুল, যারা প্রফেশনাল লেভেলে ওই জিনিসগুলোকে নিয়ে যায়। সব ব্যাপারেই ব্যাপারটা আছে, সব ব্যাপারেই সাকসেস রেট 2-5%।
এটা ভেবে দেখুন। তাই জন্য তারা যে পরিশ্রমটা করছে সেই পরিশ্রমটা কি আমরা করছি 2-3 বছরের সেই পরিশ্রমটাকেই দিতে পারছি, বা অ্যাটলিস্ট 6 মাসের পরিশ্রমটাকেই দিতে পারছি যে শিখে জেনে একটু কাজকর্মগুলো করব। আমার থেকে ট্রেনিং নিতে বলছি না। এখনই বলবেন যে যেহেতু আমার অপশনের কোর্স একটা আসবে তার জন্য হয়তো অনেকে বলছেন, তবে অনেকের প্রশ্ন পাচ্ছিলাম তাই জন্য এই ক্লিয়ারিফিকেশনটা দরকার ছিল। আমার থেকে ট্রেনিং নিতে একদমই বলছি না। যাদেরকে আপনার ভালো লাগে তার থেকে একটু জেনে বুঝে নিন, বা নিজে করলে নিজে একটু নিজের সিস্টেম একটা তৈরি করুন, একটা সেট তৈরি করুন, সেই অনুযায়ী অপশানকে দেখুন, সেই অনুযায়ী অপশানকে ট্রেডিং করুন, এক্সেট্রা এক্সেট্রা। অনেকে আবার বলবেন অপশান ফিউচার অ্যান্ড অপশান তো হেজিংয়ের জন্য, এটা নিয়ে তো ট্রেড করার জিনিসই নয়। আবার এক কথা, এফআইআইদের ব্যাপার দেখুন, এফআইআইদের শুধু ভলিউম ক্যাশ মার্কেটে থাকে না, তারা তো স্মার্ট মানি, তারা কিন্তু ফিউচার মার্কেটেও কাজ করে, ফিউচার এবং অপশন মার্কেটেও কাজ করে। তাহলে স্মার্ট মানি যদি করতে পারে, আমরাই শুধু পয়সাটা রোজগার করব না কেন? ঠিক আছে, সেইভাবে করতে হবে, জিনিসটাকে জুয়া হিসাবে নয়। আবার বললাম, আর সাকসেস রেটের যা কথাটা বললাম সেটা তো আছেই। আপনি অমত হতে পারেন, অনেকে অমত হতে পারেন, তবে যুক্তি দিয়ে যদি কমেন্ট বক্সে করেন তাহলে এই যুক্তিটা কেমন লাগলো, 2-5%-এর বেশি কি কোনো ভালো প্রফেশনে সাকসেস রেট আছে? একটু নিচে লিখে জানাবেন তো, যেটা অ্যাবভ অ্যাভারেজ। ওকে, এটা তো গেল অপশনের ব্যাপার। এবার আসবো আজকে মার্কেটের। তবে বলে রাখি, অপশনের এটা যখন বলছি, অপশনের কোর্সও আমার এখানে চালু করছি, যেটা এপ্রিলের 2 তারিখ থেকে শুরু হবে। নিউ ফিনান্সিয়াল ইয়ারে যদি ভর্তি হতে চান, ভালো করে জেনে বুঝে এখানে আসতে চান, যদি আমার পড়ানোর উপর বিশ্বাস থাকে তাহলে প্লিজ জয়েন করে নেবেন। যেখানে আমি কিন্তু এপ্রিল মাসে কথাও দেওয়া থাকলো, যারা যারা এনরোলও করবে আমি আমার পিএনএল খুলেও তাদের সাথে শেয়ার করব এপ্রিল মাসের অনগোয়িং। সুতরাং কোনো অসুবিধা নেই। আপনি যার থেকে শিখছেন সে নিজে প্রফিটেবল কিনা, সে নিজে কাজটা জানে কিনা, সেটাও আপনারা জানতে পারবেন। স্টুডেন্টদের জন্য এই ব্যাপারটা থাকলো। আচ্ছা, এবার এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, সেখান থেকে কোর্স নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে জানতে পারেন। এই যে এইখানে লিঙ্কের এখানে বাই নাও করে করতে পারেন, এই লিঙ্কটা আমার টেলিগ্রাম গ্রুপেও দেওয়া আছে, এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টেও আমি দিয়ে দিয়েছি, একটু চেক আউট করে নিতে পারেন। আর যারা এখনও টেলিগ্রামে জয়েন করেননি, ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, লিঙ্ক থেকে জয়েন করবেন। অন্যান্য সার্চ করে জয়েন করবেন না, অনেক ফেক গ্রুপ আছে। তাহলে অপশন, এবং এখানে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকতে মোমেন্টাম স্টক ট্রেডিং নিয়েও আমি এই কোর্সের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। মোমেন্টাম স্টক ট্রেডিং কিন্তু খুব জরুরি, বা যেটা আমি পার্সোনালি ফলো করি। এবার আসি আজকের মার্কেটে। দেখুন, মার্কেট তো আজকে সুন্দর করেছে, একটা গ্যাপ আপ, প্রায় ওপেন গ্যাপ আপ বলতে পারেন, এবং তারপর সেটাকে কন্টিনিউ করে দিনের হাইতে গিয়ে বন্ধ করেছে। এবার প্রবলেম বলবো না, দেখুন এর আগেও এই ক্যান্ডেলটা লক্ষ্য করুন, এর আগেও হয়েছিল। বলবে যে হ্যাঁ, যেহেতু চার্ট আমি দেখাচ্ছি, এর আগেও তো এরকম একটা বিগ গ্রিন ক্যান্ডেল হয়েছিল, তারপর আবার পরন, ঠিক আছে। কিন্তু এবার একটু আলাদা লাগছে, কেন বলি, এইখানে ও কিন্তু নিফটি কিন্তু 7-8 দিন ধরে কনসোলিডেট করেছে, মানে বুলস আর বিয়ারের মধ্যে ফাইট অ্যাটলিস্ট হয়েছে, ফাইট করার পর আজকে বুলসরা জিতেছে। সুতরাং এই যে ফাইট, এর আগে কিন্তু এরকম ফাইট হয়নি। এই ক্যান্ডেলটাও তৈরি হয়েছিল, কিন্তু এখানে তার আগে কিন্তু কনসোলিডেট 7-8 দিন ধরে করেনি, ঠিক আছে। এবার কনসোলিডেট করে কিন্তু তারপর একটা উপরের দিকে গেছে। তাও আমি এখন 23,000 এই লেভেলটা অবশ্যই দেখব, যেটা আমি আজকে বলছি না, আমার 7-8 দিন আগের ভিডিও দেখুন, সেখানেও আমি বলেছি এই বাউন্সটা 23,000 পর্যন্ত হতেই পারে, ডেড ক্যাট বাউন্স 23,000 পর্যন্ত, তার উপরে গিয়ে যদি সাস্টেন করে 23,000টাকে না ভাঙে তাহলে ঠিক আছে। তো 23,000 পর্যন্ত নিশ্চয়ই দেখবো। তবে আজকে একটা ভালো দিক হয়েছে যে আজকে অ্যাক্রস দ্য বোর্ড পার্টিসিপেশন হয়েছিল, মানে মিড ক্যাপ, স্মল ক্যাপ, তারপর ভালো ভালো স্টক, সেগুলো বেড়েছে। কিছু স্টক নিয়ে বলেছিলাম আলোচনা করব, সেটাও আমি করব, একটু ওয়েট করুন। ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন, চ্যানেলে যারা নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু। এবার তো 23,000 এই লেভেলটা দেখার, কিন্তু আজকে যে ক্লোজিং দিয়েছে 22,850, যথেষ্ট ভালো, এবং একদম দিনের হাইতে ক্লোজিংটা দিয়েছে। এটা একটা ভালো 7-8 দিন কনসোলিডেশনের পর। এবং যখন এই ক্যান্ডেলের সাথে কি পার্থক্য, বা আগের যে গ্রিন ক্যান্ডেলগুলোর সাথে পার্থক্যটা কি, তখন কিন্তু ইউএস মার্কেট ভালো চলছিল, এখন কিন্তু ইউএস মার্কেট ভালো নয়। বিগত 10 দিন যদি দেখেন, ইউএস মার্কেট কিন্তু কারেকশন লেভেলে চলে গেছে।
তো সেই নিরিখে ইন্ডিয়ান মার্কেট যে আউটপারফর্ম করলো বা করছে সেটা কিন্তু একটা নজর কাড়ার ব্যাপার। তাই জন্যই যখন গ্লোবাল বাজে এনভায়রনমেন্টে এটা বাড়ছে তখন বোঝা যায় যে হ্যাঁ একটু ভালো জিনিস হচ্ছে। মিউচুয়াল ফান্ড, ডোমেস্টিক মিউচুয়াল ফান্ডদের হাতে এখন প্রায় 5%-এর মতো ক্যাশ আছে, যেটা AUM দিয়ে কনভার্ট করলে মোটামুটি 2.5 লক্ষ কোটির মতো দাঁড়ায়। 2 থেকে 2.5 লক্ষ কোটি তাদের কাছে ক্যাশ নিয়ে বসে আছে আমাদের ডোমেস্টিক মিউচুয়াল ফান্ডরা। সুতরাং তাদের থেকে একটু বাইং এলেই কিন্তু ভালো মার্কেট একটা সাড়া দেবে বা রেসপন্স দেবে। তাই জন্যই আজকে যদি দেখেন অনেক ভালো ভালো স্টক কিন্তু ভালো মুভমেন্ট করেছে। চলুন আজকে এবার মানে এটা কি সাস্টেনেবল, আমার কি মনে হয় আপাতত এই কনসলিডেশন জোনটা, এই কনসলিডেশন জোনের যে নিচের লেভেলটা মোটামুটি ধরুন 22,500 22,200 এই লেভেলটাকে, 22,500 এই লেভেলে হয় মোটামুটি, এই লেভেলটাকে এখন আমরা দেখব 22,400 থেকে 22,200 থেকে 22,500 এই লেভেলে যদি আবার চলে আসে তাহলে তো ব্রেকআউটের ফেলিয়ার একটা হলো, না হলে আপাতত এই জিনিসটাকে একটু সাপোর্ট বা একটু এই বলা যায়। আর নিয়ার টার্ম যদি বটম বলেন, নিয়ার টার্ম জিনিসটা সেটা কিন্তু এই 22,000 বা 21,800-তে হয়ে আছে। সেটা ভালো দিয়েছে, ঠিক আছে, তবে এই ভালো উছালকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের উচিত, বা আমি কোনো মানে সাজেশন দিচ্ছি না, অনেক কোনো স্টক যদি আপনার দামে চলে আসে, যেগুলো বাজে স্টক নিয়ে ফেলেছিলেন কাউর কথা শুনে, সেটা আমার কথাও হতে পারে যে আমার কথা শুনে হয়তো নিয়ে ফেলেছিলেন কিন্তু কোম্পানিটার সম্বন্ধে কিচ্ছু জানেন না, কোম্পানিটার বিজনেস জানেন না, কোম্পানিটার প্রতি আপনার কনফিডেন্স লেভেল নেই, তাহলে সেগুলো থেকে এক্সিট করা উচিত। আর ভালো স্টক থেকে একদমই এক্সিট না, সেটা আমি যখন মার্কেট পড়ছিল, নিচের দিকে পড়ছিল, তখনও আপনাদের পই পই করে বলে এসেছি যে ভালো স্টক কখনো হাতছাড়া করা উচিত নয়। আমার কাছে যেমন ভালো স্টক CDSL, যেহেতু আমি তার বিজনেসটা বুঝি। ভালো স্টকের ডেফিনেশন হলো যার বিজনেসটা আপনি বোঝেন, যার প্রতি আপনার কনফিডেন্স আছে। তো সেটা আজকে দেখুন, এবার কিছু স্টক নিয়ে আলোচনা করি, কোনো রকম রেকমেন্ডেশন নয়, নিজের ফিনান্সিয়াল অ্যানালিস্টের সাথে কথাবার্তা বলেই ডিসিশন নেবেন। মার্কেট ইনফ্রা বা মার্কেট মেকার যে স্টকগুলো আছে সেগুলো আজকে ভালো করেছে। CDSL আজকে 5-6% প্লাস হয়েছে, এটা সেন্টিমেন্ট ড্রিভেন, জানেন মার্কেট যখন ভালো হয় এই কোম্পানিগুলো ভালো করবে, আমি সেটা আগেও বলেছি। মার্কেট আবার যদি খারাপ করা শুরু করে এইগুলোই আবার 4-5% পড়বে, তাও কিন্তু বিজনেসটা ঠিকই আছে। ডিম্যাটের পেনিট্রেশন আমাদের যত সময় যাবে তত দেখবেন আরো নতুন নতুন লোক আসছে, ডিম্যাটের ট্রানজাকশন বাড়ছে, সুতরাং এদের বিজনেসটা একটু স্টেবল বিজনেস। CDSL একটা স্টক। আর ধরুন আজকে এশিয়ান পেন্টস ভালো করেছে, এশিয়ান পেন্টস কিন্তু খারাপ নয়, আজকে ভালো দাঁড়িয়েছে। VBL, ভারুণ বেভারেজ যাকে আমরা বলি, কোম্পানিটা খারাপ নয়, হ্যাঁ এখন অনেকটাই পড়েছে কিন্তু ভারুণ বেভারেজ খারাপ নয়, ঠিক আছে। কেমিক্যাল সেক্টরের স্টকগুলোর প্রতি একটু নজর রাখতে বলেছিলাম, আজকে সেগুলো কয়েকটা ল্যাকলাস্টার আছে, যেমন SRF এক্সেট্রা, এগুলো একটু ল্যাকলাস্টার দাঁড়িয়েছিল, কিন্তু ঠিক আছে, ওগুলা কিন্তু মার্কেট যখন নিচে ছিল তখন ওগুলো সাপোর্ট দিয়ে এসেছে। আচ্ছা, আর কিছু স্টক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ধরুন যেটা একটু উল্লেখযোগ্য চোখ মানে স্টকের মতো লেগেছিল, সেটা হচ্ছে বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফিনান্স। ফিনসার্ভ আর ফিনান্স প্রায় একই ধরনের, তো বাজাজ ফিনান্সটা ভালো করছে। জোম্যাটো ভালো করেছে, এবং জোম্যাটোর বিজনেস মডেলটা কিন্তু এখনো ইনট্যাক্ট আছে, হ্যাঁ একটু কমে গেছে, সেটা তো হবেই, কেননা 57 টাকার স্টক আপনার 300 টাকায় প্রায় চলে গেছিল। বুলরানে ওর 57 টাকা 60 টাকা থেকে ও বাড়া শুরু করেছিল, 300 টাকা পর্যন্ত প্রায় গেছে, তাহলে 6 গুণ হয়ে গেছে, তারপর তো সে কারেক্ট করবেই, তো সেইটাই হয়ে কারেক্ট করেছে, এখনো বিজনেসটা ভালোই আছে। তবে হ্যাঁ, এর কম্পিটিটার অনেকে নামতে পারে, কেন এই ব্যাপারটা তো একদম যে মোট তৈরি করে রেখেছে তা তো নয়, মনোপলি বিজনেস একদমই নয়, যে কোনো নতুন প্লেয়ার যদি চলে আসে তখন একটু মুশকিল হয়ে যেতে পারে, কিন্তু তাও আজকের দিনে দাঁড়িয়ে জোম্যাটো ঠিকঠাক একটু লাগছে। তাছাড়া যে কনজিউমার গুডসের যে এইগুলো আছে, যেমন HUL বলুন, এশিয়ান পেন্টসের কথা তো আমি বললাম, সেই জিনিসগুলো যথেষ্ট ভালো লাগছে। এবং কোয়ালিটি স্টকে থাকুন, এই যে স্টকগুলো বললাম আমি এতে থাকতে বলছি না, এগুলোকে ওয়াচ লিস্টে একটু রাখুন, এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করুন। আরও আমি স্টকের 6টা লিস্ট আমি আরও আগের ভিডিওতে বলেছিলাম, কয়েকদিন আগের ভিডিওতে, সেগুলোও একটু দেখুন আমার যদি আগের দেখতে চান। এখানে আমি বলেছিলাম
এই কয়েকদিন আগে যদি আমি একটু যাই, হ্যাঁ, পতনের বাজারে এই 6টি স্টকে নজর রাখুন, তারপর একটা লাইভ করে সেখানেও আরও 2-3টে স্টক নিয়ে বলেছিলাম, হ্যাঁ, কেইনস টেকনোলজি নিয়ে বলেছিলাম, সেটা তো অনেক নিচের লেভেলে ছিল, এখন তো 200-300 টাকা আরও বেড়েছে। তো এগুলো ভালো কোম্পানির স্টক। হ্যাঁ, কয়েকটা ওভার ভ্যালু এখনও আছে, মানে পি রেশিওগুলো একটু বেশি আছে, সেগুলো মার্কেট কারেকশানে টাইম কারেকশান হয়তো হবে, টাইম হয়তো একটু দিতে হবে, এরকম ব্যাপার। আর যদি ডাইরেক্ট স্টকে মনে হয় অসুবিধা, না আমি এখনো কনফিডেন্স পাচ্ছি না, তাহলে মিউচুয়াল ফান্ড তো আছেই, মিউচুয়াল ফান্ডে আরামসে রাখা যায়। মিউচুয়াল ফান্ডের চার্নিং নিয়েও আমি একটা ভিডিও আনবো, সেটা পোর্টফোলিও রিব্যালেন্সিং নিয়ে, দুটোর ভিডিও আনার আমার প্ল্যান আছে, ইনক্লুডিং অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড। ওই ভিডিওটা আসবে, এই উইকেই আসবে খুব তাড়াতাড়ি। আরও দুটোর আমি অপশান দিলাম, আপনারা যদি চান একটু নিচে কমেন্ট বক্সে লিখবেন। একটা হচ্ছে পোর্টফোলিও রিব্যালেন্সিং নিয়ে একটা ভিডিও, আরেকটা হচ্ছে অপশান সেলিংয়ের নিয়ে একটা ভিডিও। আমি প্রিডমিনেন্টলি অপশান সেলিং নিয়ে একটা ভিডিও, এই দুটোর উপর ভিডিও করার ইচ্ছা আছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো মোটামুটি আজকের বাজার নিয়ে কোনো কমপ্লেন হবে না, খুব ভালো বাজার হয়েছে। এবার দেখা যাক যে এই জায়গাটা সাস্টেন করে কিনা। আমি চাই এই যে একটা বাড়লো আজকে 200-300 পয়েন্টের র্যালি নিফটির, তারপর একটু কনসলিডেট করুক, ওই দুমদুম করে বাড়ুক, কারণ দুমদুম করে বাড়লেই মানুষ সেলিংটা বেশি আসে। একটু বাড়ুক, কনসলিডেট করুক, তারপর আবার বাড়ুক, তাতে ধীরে সুস্থে বাড়ুক, তাহলেই হবে, তাই না? বেশি তাড়াতাড়ি তাড়াহুড়ো করার দরকার নেই, কিন্তু এই বাড়াটা যাতে সাস্টেনেবল হয় তার দিকে একটু নজর রাখতে হবে। তার জন্য 22,200 থেকে 22,500 এই লেভেলটার দিকে একটু নজর রাখবেন। ভালো থাকবেন সবাই। আর যারা কোর্সে জয়েন করতে চান, অপশন অ্যান্ড মোমেন্টাম ইনভেস্টিং স্টক এখানে, তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, জয়েন করে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।